অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে নবম শ্রেণীর পদ প্রকরণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রথমে আমরা পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করি, কথা বলি। সেটা হচ্ছে যেটা আমাদের পাঠ্য বইতে আছে, যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এইখানে কয়েকটা প্রশ্ন আছে, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকার কথা। সেটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। তো বিভক্তিযুক্ত শব্দটা কি, বিভক্তিটা কি এবং ধাতুটা কি? প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ইতিপূর্বে অন্যান্য ক্লাসেও, অর্থাৎ অষ্টম শ্রেণীতেও আমরা ধাতু নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আমরা জেনেছি যে ধাতু কি, কাকে বলে, কত প্রকার। বিভক্তি সম্পর্কেও আমরা জেনেছি। তারপরেও সবার কথা ভেবে, কারণ সকল শিক্ষার্থীর মেধা এক নয়, কাজে স্বল্প মেধা, মধ্যম মেধা ও তীক্ষ্ণ মেধা সকল শিক্ষার্থীর কথা ভেবে এখানে আমি আবারও অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করছি সেগুলো। তো প্রথমেই বাক্যটা কি আমরা সবাই এটা জানি, ঠিক আছে, যে বাক্য কি বা কাকে বলে। তাহলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ। বিভক্তি হচ্ছে কতগুলো বর্ণ বা ধ্বনি, যেগুলো বাক্যের অন্তর্গত শব্দগুলোর মধ্যে একটার সাথে আরেকটার অন্যয় সাধনের জন্য শব্দ বা ধাতু শেষে যুক্ত হয়, এমন কতগুলো বর্ণ বা ধ্বনি, যেগুলোকে বিভক্তি বলা হয়। কিংবা আমরা এভাবে বলতে পারি যে আমাদের সুন্দরভাবে, অত্যন্ত পরিষ্কার ভাবে মনের ভাব প্রকাশের জন্য শব্দ শেষে যে বর্ণ বা ধ্বনিগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে বিভক্তি। বর্ণ ধ্বনি ছাড়াও কিন্তু কতগুলো অব্যয় জাতীয় শব্দ বিভক্তি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এখানে এই বিভক্তি কিন্তু দুই ধরনের। প্রথমে বিভক্তি বিভাগে বিভক্ত, একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর শব্দ বিভক্তি কিন্তু 7 প্রকার। শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, প্রথমা বা শূন্য থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত। তো এখানে আমাদের পাঠ্য বইয়ে কিন্তু প্রথমেই একটা বাক্য দেওয়া আছে, সেটা হচ্ছে দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। পাঠ্য বইয়ে এই বাক্যটা তুলে দেওয়া আছে এবং
যেখানে যেখানে বিভক্তিগুলো আছে তোমরা লক্ষ্য করো, সেখানে সেখানে সে বিভক্তিগুলোকে শব্দ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, মানে একেবারে সেগুলোকে ভেঙে দেখানো হয়েছে যে কোনগুলো বিভক্তি, এবং সেখানে সেই শব্দের সঙ্গে সেই বিভক্তিগুলো কিভাবে যুক্ত হয়েছে। ঠিক আছে? তো অভিযাত্রীরা, এই যে বোর্ডে খেয়াল করো তোমরা, অভিযাত্রীরা, এই রা, যাত্রী যোগ রা, এটাও দেখানো হয়েছে তোমাদের বইয়ে। তারপরে মানুষের, মানুষ যুক্ত এ, এখানে এ, এখানে রা, এখানে এর। কল্পনা, কল্পনা যোগ র, কল্পনা, এ র একটি বিভক্তি। তারপরে মঙ্গল গ্রহে, ও গ্রহে, মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে, এখানে এ বিভক্তি, গ্রহ যোগ এ, মঙ্গল গ্রহ যোগ এ। এভাবে খেয়াল করো, বইয়ে সুন্দর ভাবে দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে বিভক্তি। আরেকটা দেখাতে পারি, সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেটা বইয়ে দেওয়া নাই। এখানে ভয়া, ভয়া যোগ, ভয়া যোগ এই যে চয়ে, ছয় যুক্ত একার দন্তান্ন, এইটা হচ্ছে বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ছেমটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর এর আগে যতগুলো বইয়ে দাগ দেওয়া আছে সেগুলো সবই শব্দ বিভক্তি। তো আমরা বিভক্তি বুঝলাম। এবার আরেকটা যেটা সমস্যা, ব্যাকরণ সংজ্ঞায় যেটা আছে, বিভক্তিযুক্ত শব্দ, শব্দ আবার ধাতু। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের এসে যায়, শব্দ এবং ধাতু। পদের পদ প্রকরণ আলোচনায় পদের প্রকারভেদ এইভাবে আমাদের বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে পদ প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, সব্যয় পদ এবং অব্যয় পদ। এই সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে এইদিকে সব্যয় পদ 4টা, আর ওইদিকে হচ্ছে অব্যয়, দিয়ে মোট 5টা। পদ মোট 5টি বা 5 প্রকার বলতে পারি আমরা। তো এই পদের প্রকারভেদ যেটা আমাদের পাঠ্য বইয়ে যেটা দেওয়া আছে, এটাকে আবার আলাদাভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। এভাবে আমরা বলতে পারি যে পদ প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নামপদ এবং আরেকটা হচ্ছে ক্রিয়াপদ। এভাবে শ্রেণীবিভাগ আমরা করতে পারি, নামপদ এবং ক্রিয়াপদ। এই নামপদকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকরণে এটা দেওয়া আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই 4 ভাগে বিভক্ত নামপদ। তার নামপদ 4 ভাগে বিভক্ত, আর ওইদিকে হচ্ছে ক্রিয়া একটা। তাহলে মোট কয়টা হলো? মোট 5টা হলো। এই দিক থেকেও কিন্তু পদ মোট 5 প্রকার। আমরা যে দিক থেকেই শ্রেণী বিভাগ করি পদে, পদ মোট 5 প্রকার। তো আমরা যেটা পরবর্তীতে শ্রেণীবিভাগ করলাম, যে পদের যেটা নামপদ ও ক্রিয়াপদ, এইভাবে যদি আমরা বিভক্ত করি, তাহলে আমাদের যেটা প্রবলেম শব্দ এবং ধাতু, সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারব। ক্রিয়াপদের মূল অংশ যেটা,
ক্রিয়াপদকে ভাঙলে আমরা প্রিয় শিক্ষার্থী, ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে ধাতু এবং আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। হচ্ছে এই যে এখানে আমাদের বইয়ে আছে যে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যুক্ত একার দন্তান্ন, তো যুক্ত একার দন্তান্ন ছেন, এই যে যুক্ত একার দন্তান্ন ছেন, এইটা কিন্তু ক্রিয়া বিভক্তি, আর হটা হচ্ছে ধাতু। আমরা আরো সহজভাবে একটা বাক্য এখানে উপস্থাপনার মাধ্যমে এটা ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে, যেমন ধরো ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এটা একটা বাক্য। এইখানে মাঠে বিভক্তি যোগ হয়েছে, ছেলেরাতে যোগ হয়েছে, ফুটবলে হয়েছে, খেলছে, এইটা হচ্ছে ক্রিয়াপদ, খেলছে এই বাক্য। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো খেল যোগ ছে, এই ছেটা এখানে ক্রিয়া বিভক্তি। এইটা ধাতু। তাহলে ক্রিয়াপদকে আমরা ভাঙলাম, খেলছেকে আমরা ভাঙলাম, ভেঙে দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে খেল আর আরেকটা হচ্ছে ছেলে। এই খেলটা ধাতু, অর্থাৎ এটা ক্রিয়াপদে, এই ক্রিয়াপদে মূল অংশ খেল, আর ছে হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা ধাতু পেয়ে গেলাম, এবং ধাতুর সঙ্গে কিভাবে ক্রিয়া বিভক্তি যোগ হয় সেটা আমরা পেয়ে গেলাম। আর এইখানে ছেলে যোগ রা, এইখানে এই রাটা হচ্ছে বিভক্তি, এইখানে মাঠে, এইখানে এ বিভক্তি, এইখানে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না। যেখানে কোনো বিভক্তি লক্ষ্য না হয়, পরিলক্ষিত না হয়, সেখানে সাধারণত ধরে নিতে হয় যে সেখানে শূন্য বিভক্তি আছে বা প্রথমা বিভক্তি আছে। তাহলে এটা একটা বাক্য। আমাদের সংজ্ঞা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এখন এই বিভক্তি যদি আমরা বাদ দিই, এখানে যেমন আমরা ক্রিয়াপদের বিভক্তি ক্রিয়াপদকে বিশ্লেষণ করে পেলাম ধাতু এবং ক্রিয়া বিভক্তি, ঠিক এই শব্দগুলোকে যদি আমরা ভাঙি একইভাবে, যেমন এইখানে এই যে ছেলেটাকে যদি আমরা ভাঙি, ছেলে, এখানে আমরা পাবো ছেলে যোগ রা, এই রা হচ্ছে বিভক্তি, আর এই ছেলে এটা হচ্ছে শব্দমূল।
মাঠে সমান মাঠ যোগ এ। এই মাঠ এইটা শব্দমূল, অর্থাৎ মূল শব্দ, আর এ বিভক্তি। এমনিভাবে ফুটবলে কোনো বিভক্তি নাই, এখানে ধরে নিতে হবে শূন্য বিভক্তি আছে, আর এটা আমরা বিশ্লেষণ করেছি। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা পদকে আরেকভাবে শ্রেণীবিভাগ করেছি, সেটা হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাদ দিয়ে আরো চারটা যেগুলো আছে সেগুলো হচ্ছে নামপদ। তো নামপদ গুলোকে যখন আমরা বিশ্লেষণ করবো, ভাঙবো, তখন সেগুলোতে মূল অংশ অর্থাৎ মূল শব্দ, যেমন আমরা এগুলো ভেঙেছি, ছেলেরা এবং মাঠে, এগুলোকে ভেঙে আমরা মূল অংশ পেয়েছি শব্দমূল, আর আরেকটা পেয়েছি বিভক্তি। আমরা এইগুলোকে এইভাবে শব্দগুলোকে বা পদগুলোকে এভাবেও আমরা বিভক্ত করতে পারি, শ্রেণীবিভাগ করতে পারি। কাজে ক্রিয়াপদ বাদ দিয়ে আরো অন্য যে সকল পদগুলো আছে সেগুলোকে যখন আমরা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে যে মূল অংশগুলো পাবো, সেই মূল অংশগুলো শব্দমূল বা নাম শব্দ বলা হয় সেগুলোকে আবার। আর ওগুলোর সঙ্গে যখন সেই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে, আমরা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করব, তখন সেগুলোর সাথে সাধারণতই বিভক্তি যোগ করতে হয় বা হয়ে যায়, সুন্দরভাবে সাবলীলভাবে প্রকাশ করার জন্য বিভক্তি যোগ হয়ে অন্যান্য পদ গঠিত হয়। ক্রিয়াপদ ছাড়াই আমরা কি পেলাম? ক্রিয়াপদ ছাড়াই যে আরো 4 ধরনের পদ আছে, সেই পদগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা 2টা অংশ পাবো। সেগুলো হচ্ছে শব্দমূল আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। এই জন্যই এবং ক্রিয়াপদকে ভাঙলে 2টা অংশ এখানেও আমরা পাবো, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, ধাতুর আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল, আর ক্রিয়া বিভক্তি। সেই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে। শিক্ষার্থী বন্ধু, নিশ্চয়ই আর কোনো অসুবিধা থাকার কথা নয় যে শব্দ এবং ধাতু, তাহলে এইগুলোকে বলছে ক্রিয়াপদ বাদ দিয়ে অন্যান্য পদকে ভেঙে আমরা যেগুলো পাবো সেগুলোকে সাধারণত শব্দ বলছে, আর ক্রিয়াপদকে ভেঙে যে মূল অংশ পাবো সেগুলোকে বলছে ধাতু। আর কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে? আর প্রকারভেদ আগেই আমাদের হয়ে গেছে। এখন আমরা 5 প্রকার পদের সংজ্ঞায় চলে যাই। প্রথমে বিশেষ্য পদ। বিশেষ্য পদ যে পদ দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, গুণ, কার্য ইত্যাদির নাম বোঝায়, সেই পদকে বিশেষ্য পদ বলে। আমরা সহজভাবে বলতে পারি যে কোনো কিছুরই নাম, যে কোনো কিছুরই নাম, তাই হচ্ছে বিশেষ্য পদ। তো এই বিশেষ্য পদের কয়েক প্রকার আছে, আজকে আমরা প্রকার দিতে যাব না, পরে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। এবার আমরা আসি বিশেষণ পদ। বিশেষণ পদ হচ্ছে যে পদ বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, সে পদকে বিশেষণ পদ বলা হয়। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ।
ঠিক আছে? তো বিশেষণ পদ আমরা এই পদের সংজ্ঞা, উদাহরণ, প্রকারভেদ এগুলো পরবর্তী ক্লাসে বিশ্লেষণ করব। এরপর আমরা সর্বনাম পদে আসি। সর্বনাম পদ বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। কেমন পরিবর্তে? অর্থাৎ আমরা যখন মনের ভাব প্রকাশ করি বা বাক্য লিখি, লিখিত ভাবেই হোক বা মৌখিক ভাবেই হোক, যখন আমরা মনের ভাব প্রকাশ করি, তো ইতপূর্বে উপরে উল্লেখিত কোনো বিশেষ্য পদের পরিবর্তে আমরা একটু পদ ব্যবহার করি, যে তাকেই সর্বনাম পদ বলা হয়। অনেক সময় সর্বনাম পদ বাক্যে অনুক্ত বা উজ্জ্বল থাকে। এবার আমরা আসি অব্যয় পদ। এই অব্যয় পদ নবয়, আমাদের পাঠ্য বইয়ে আছে, দেওয়া আছে নবয়, অর্থাৎ যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই, তাকে বলা হয় অব্যয় পদ। অর্থাৎ যে পদ অপরিবর্তিত অবস্থায় থাকে, বাক্যে কোনো অবস্থাতেই যার কোনো পরিবর্তন হয় না। কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না বলতে এখানে পুরুষ ভেদে, কাল ভেদে, একবচন বহুবচন ভেদে অন্যান্য পদগুলো কিন্তু পরিবর্তন হয়। অব্যয় পদ সবসময় অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। আমরা যদি কাল পরিবর্তন করি, কোনো একটা বাক্য লিখে সেই বাক্যে যদি আমরা কাল পরিবর্তন করি, সেটাও দেখা যায় সেখানেও অব্যয় পদ অপরিবর্তিত থাকে। আমরা সেই বাক্যের কর্তা বা উদ্দেশ্য যদি আমরা পরিবর্তন করি লিঙ্গ ভেদে বা বচন ভেদে, সেক্ষেত্রেও দেখা যাবে যে উক্ত বাক্যে যদি অব্যয় পদ থাকে সেটা সর্বদা অপরিবর্তিত থাকে। অব্যয় পদের কাজ সেটা বাক্যের শোভাবর্ধন করা, একাধিক বাক্যের মধ্যে বা বাক্যাংশের মধ্যে বা একাধিক শব্দের সংযোজন বিয়োজন ঘটানো এর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি আমরা ক্রিয়াপদ। ক্রিয়াপদ যে পদ দ্বারা, বাক্যে যে পদ দ্বারা কোনো কিছু করা, অর্থাৎ হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কোনো কাজ করা বা কোনো কিছু করা বোঝায়, সেই পদকে ক্রিয়াপদ বলা হয়। তো হওয়া, যাওয়া, খাওয়া অর্থাৎ মানুষ, আমরা সহজভাবে বলতে পারি মানুষ বা কোনো প্রাণী সবসময় কোনো না কোনো কিছু করে। যেমন ধরো, মানুষ হয় কোনো কাজ করে, না হয় খায় বা ঘুমায় বা কথা বলে বা দৌড়ায় বা হাঁটে বা চিন্তা করে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে। সহজ ভাষায় যদি বলা যায়, মানুষ বা কোনো প্রাণী যখন যা কিছু করে সেটাই ক্রিয়াপদ। যে শব্দ দ্বারা এটা প্রকাশ করে যে মানুষ বা কোনো প্রাণী যখন যা কিছু করে সেটাকেই আমরা ক্রিয়াপদ হিসেবে চিহ্নিত করবো। একদম এটা সহজ ভাষা। অনেক সময় কিন্তু কোনো অচেতন পদার্থেও বাক্যে কোনো কিছু করে থাকি, তো সেক্ষেত্রে আমরা যাব না। আমরা আগে আমাদের এই সহজ ভাবে একদম প্রাথমিক টুকা শিখব, তারপরে আমরা ওগুলোতে ডিটেলস বা আরো একটু পেয়ে যাবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা এই শব্দগুলোকে,
অর্থাৎ যে পদ মোট 5 প্রকার আমরা শিখলাম। পদ মোট 5 প্রকার। আমি আবারও ফিরে যাচ্ছি শুরুর দিকে। তো এগুলোকে আমরা যদি আলাদাভাবে একটু পরিচয় দিই, যে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, এভাবেও আছে। আবার বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এই শব্দগুলো আমি বিশ্লেষণ করে কিন্তু দেখিয়েছি, এবং ধাতু বা ক্রিয়াপদকে আমরা বিশ্লেষণ করে ধাতু বের করেছি। তো বাক্যে ব্যবহৃত এ কথাটা কেন আসছে? কারণ শব্দ সেটা ক্রিয়াবাচকই হোক আর নামপদই হোক না কেন, এই শব্দগুলো যখন আমরা এমনিতেই কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে বিভক্তিযুক্ত হয় না বলতে বিভক্তি যুক্ত করার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু আমরা যখন মনের ভাব প্রকাশ করতে যাই, অর্থাৎ বাক্য গঠন করতে যাই, সেটা মৌখিক হোক বা লিখিত হোক, তখন সুন্দরভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে, সহজভাবে ভাব প্রকাশের জন্য এমনিতে বিভক্তি যুক্ত হয়ে যায়। এটা ভাষা ভাব প্রকাশের বৈশিষ্ট্য যেটা চলে আসে। বা বাক্যের শব্দগুলোকে একটার পরে আরেকটা সাজিয়ে যখন আমরা ভাব প্রকাশ করি, তখন একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে অন্বয় সাধন, এই অন্বয় সাধনের জন্য বিভক্তিগুলো যোগ হয়ে যায়। সেই জন্যে এগুলোকে যখন আলাদাভাবে কোথাও তুলে ধরা হয়, এই শব্দগুলোকে, সেটা ক্রিয়াবাচকই হোক আর এমনি নাম শব্দই হোক, তখন বিভক্তি যোগ করার কোনো প্রয়োজনই হয় না, কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন আমরা বাক্য গঠন করতে যাই, তখনই সেগুলোতে বিভক্তি যোগ করতে হয়। সেই জন্যে বাক্যে ব্যবহৃত এই কথাটা চলে আসে সংজ্ঞায়। ঠিক আছে? আশা করি এটা পরিষ্কার হয়েছে সম্পূর্ণভাবে। ভালো থাকো সবাই, এবং এই করোনার এই আমাদের বৈশ্বিক যে করুণ অবস্থা, যে মহামারী, এই করোনায় সবাই সুন্দর থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না। ঠিক আছে? আগামীতে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।